Hello, I am Anik Bashak, second year PhD student from the Department of Biological Science and Bioengineering IIT Kanpur. And today's lesson will be the third lecture on the molecular basis of inheritance. So, আগের দিন আমরা এই অবধি জেনেছিলাম যে ইউক্যারিওটিক কোষে শুধু এক রকমের আরএনএ পলিমারেজ থাকে না, তার বদলে অনেক রকমের আরএনএ পলিমারেজ থাকে, এবং এর মধ্যে আমরা কি দেখেছিলাম যে আরএনএ পলিমারেজ আরএনএ পলিমারেজ আরএনএ পলিমারেজ যে ওয়ান থাকে সেটা কি করে না, সেটা আরএনএ সিনথেসিস করতে সাহায্য করে। আরএনএ সিনথেসিস করতে সাহায্য করে। আরএনএ পল টু কি করে, এটা এমআরএনএ তৈরি করতে সাহায্য করে। এমআরএনএ কি তৈরি করে, এমআরএনএ তৈরি করে পরবর্তীকালে প্রোটিন। এখানে মূলত বলে রাখা ভালো যে আরএনএ বা আহ, অন্য আরএনএ এরা কেউ প্রোটিন তৈরি করতে পারে না, শুধুমাত্র একমাত্র এমআরএনএ একমাত্র এমআরএনএ প্রোটিন তৈরি করতে সক্ষম। এমআরএনএ কে ছাড়া অন্যান্য যতগুলো আরএনএ আমরা জানি বা জানবো তার কেউই প্রোটিন তৈরি করতে পারে না। এবং আরএনএ পল থ্রি কি করে, আরএনএ পল থ্রি তৈরি করে টিআরএনএ তৈরি করে। তো এবার আমরা দেখব যে প্রত্যেকটি বিভিন্ন ভিন্ন আলাদা আলাদা রকমের যে আরএনএ পাওয়া যায় তাদের মূলত কোনো একটি কোষে মলিকুলার বায়োলজি দিক থেকে কি রকমের কাজ থাকে, তাদের আণবিক কাজ কিরকম হয় এবং তাদের গঠন কিরকম, সেগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করব। তো প্রথমে আমরা কোথায় যাব, এক নাম্বার যেটা সেটা হচ্ছে এমআরএনএ। এমআরএনএ এর বৈশিষ্ট্য কি? এমআরএনএ এর বৈশিষ্ট্য হচ্ছে এরা যখন প্রথমে কোনো ডিএনএ থেকে সিনথেসিস হয়, এরা যখন কোনো ডিএনএ থেকে সিনথেসিস হয়, প্রথমে অবশ্যই মনে রাখতে হবে যে আরএনএ সবসময় কোনো একটি ডিএনএ থেকে সিনথেসাইজ হচ্ছে। কিসের মাধ্যমে হচ্ছে? আমরা কালকে যে প্রসেসটি পড়েছিলাম, ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশনের মাধ্যমে কি তৈরি হচ্ছে? ডিএনএ থেকে আরএনএ। তো এই আরএনএ তে কি দেখা যায়? আরএনএ তে অনেক সময় দেখা যায় যে দু রকম এলাকা থাকে। এটা আরএনএ, আরএনএ জন্যই আমি কিন্তু শুধুমাত্র একটা 5' এবং 3' লিখেছি, নিচেরটা লিখিনি, এটা শুধু বোঝানোর সুবিধার জন্য করা হচ্ছে। হুম, গেল। তো এটা হচ্ছে নর্মাল এমআরএনএ এর চেহারা হয়। এর মধ্যে একটা মনে রাখতে হবে, এমআরএনএ এর পুরোটা প্রোটিন তৈরির জন্য ব্যবহৃত হয় না। প্রোটিন তৈরির জন্য ব্যবহৃত হয় না। যে অংশটা প্রোটিন সিনথেসাইজ করে, সাপোজ এখানে এটাকে আমরা এ, এটাকে আমরা এ ধরলাম, এটাকে আই, এবং এটাকে আমরা আই ধরবো। তো এখানে এ এবং আই এই দুটোর গুরুত্বটা কোথায় এবং এ এবং আই কেন বলা হচ্ছে? তো যাই হোক, যেটা আমরা প্রথমে বললাম, এমআরএনএ পুরো প্রোটিন তৈরির জন্য ব্যবহৃত হয় না, মানে পুরোটাই এমআরএনএ যতখানি অংশ তার পুরোটা ব্যবহৃত হয় না। যে অংশটুকু কোনো যে অংশটুকু যে অংশটুকু প্রোটিনের কোড বহন করে তাকে কি বলে? একজন। এবং যে অংশ প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয় না তাকে বলে ইন্ট্রন।
এর আগের দিন একটা কথা আমি তোমাদেরকে বলে রেখেছিলাম যে mRNA এবং HNRNA অর্থাৎ হেটেরোনিউক্লিয়াস আরএনএ, আমি বলেছিলাম যে আমরা নর্মালি বলে থাকি আরএনএ পলিমারেজ থেকে আরএনএ পলিমারেজ টু mRNA সিনথেসাইজ করে থাকে। কিন্তু যদি আমরা একটু ডিপ ডাউন দেখি তাহলে দেখবো আরএনএ পলিমারেজ টু সম্পূর্ণ রকম ভাবে mRNA তৈরি করে না, বরঞ্চ সেটা একটা এমন আহ কখনো সম্পূর্ণরূপে তৈরি করে না, বরঞ্চ তারা একটি এমন আরএনএ তৈরি করে যেটাকে HNRNA বলা হয়। সেটা অনেকটা এরকম থাকে যে এর কিছু অংশ এরকম থাকবে যেগুলো প্রোটিন তৈরিতে ব্যবহৃত হবে, এগুলোকে আমরা বলবো একজন। এই আগের ছবিটিতেও যেগুলোকে আমরা লাল কালি দিয়ে দেখাচ্ছিলাম এগুলো অ্যাকচুয়ালি প্রোটিন সিনথেসিসে ব্যবহৃত হবে, এবং আই দিয়ে যেগুলোকে দেখানো হচ্ছিল নীল অক্ষরে অর্থাৎ নীল কালিতে, সেগুলো ইন্ট্রন। এবং ইন্ট্রন কাকে বলে? যে এমআরএনএ এর যে অংশটা বা ডিএনএ এর যে অংশটা কোনো প্রোটিনের তথ্য বহন করে না। এর জন্য কি হচ্ছে, যখন এমআরএনএ তৈরি হচ্ছে, এমআরএনএ তে এমআরএনএ তে একজন এবং ইন্ট্রন দুটোই থাকছে। তো সেল কি করে? সেল বলতে গেলে কোষে কি হয়, যখন আহ এই অবস্থায় এই আরএনএটি নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে চলে আসে। গেল। তো এটা যখন সাইটোপ্লাজমে চলে আসে, অর্থাৎ এই এইচএন আরএনএটা, এটা সাইটোপ্লাজমে চলে আসার পর কি হয় না, আরএনএটা ছোট হয়ে যায়, অর্থাৎ মাঝখানে যে ইন্ট্রন অংশটুকু আছে সেটা বাদ হয়ে যায়। শুধুমাত্র একজন অংশটুকুই পড়ে থাকে। আর একজন কাকে বলে? যেটা কোনো প্রোটিনের তথ্য বহন করে। এখানে আমরা কি লিখতে পারি? এটাকে বলে আরএনএ স্প্লাইসিং। অর্থাৎ ইন্ট্রন কে কেটে বাদ দেওয়া। তো এইচএনআরএনএ বা হেটারোনিউক্লিয়াস আরএনএ, যেটা মূলত আরএনএ পলিমারেজ তৈরি করে থাকে, সেটা নিউক্লিয়াস থেকে প্রথমে সাইটোপ্লাজমে আসে। সাইটোপ্লাজমে আসার পরে কি হয়, এর দুটো অংশ থাকে, একটা হচ্ছে গিয়ে ইন্ট্রন, একটা হচ্ছে গিয়ে এক্সন। ইন্ট্রন কোনো প্রোটিনের কোড বা তথ্য বহন করে না। ইন্ট্রন একটা এমন অংশ যেটা প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয় না। তার জন্য ইন্ট্রনটাকে কি করা হয়, কেটে বাদ দিয়ে দেওয়া হয় এবং দুটো এক্সনকে জোড়া লাগিয়ে দেওয়া হয়। দেখা যাচ্ছে যে এই ইন্ট্রন দুটো এরা বাদ পড়ে গেছে, এবং এরকম ভাবে ইন্ট্রনকে কেটে সরিয়ে দিয়ে একজন দুটোকে জোড়া লাগিয়ে দেওয়ার ঘটনাটাকে কি বলা হয়? আরএনএ স্প্লাইসিং। এর অর্থ হচ্ছে গিয়ে ইন্ট্রনকে কেটে বাদ দেওয়া। এটা কার দ্বারা সম্পূর্ণ হয়? এসএনআরএনএ অর্থাৎ স্মল নিউক্লিয়ার আরএনএ এটা করে। কার উপর করে? এইচএনআরএনএ এর উপর। এরপর কি কি হয়, এই আরএনএ আরো অনেকটা চেঞ্জ হয়। এর মধ্যে সব থেকে বড় চেঞ্জ হচ্ছে গিয়ে যে কোনো আরএনএ এর 5' প্রান্তে একটি এক্সট্রা গুয়ানিন ট্রাইফসফেট যুক্ত হয়, জিটিপি। একে বলে জি ক্যাপ। অর্থাৎ জিটিপি 5' প্রান্তে যুক্ত হয়ে আরএনএ কে এমআরএনএ কে রক্ষা করে। কিসের থেকে রক্ষা করে? ডিগ্রেড হয়ে যাওয়া থেকে, অর্থাৎ ধ্বংস হয়ে যাওয়া থেকে। এবার কে ধ্বংস করে? ধ্বংস হয়ে যাওয়া থেকে। কিসের থেকে বাঁচায়? ডি নিউক্লিয়েজের থেকে। নিউক্লিয়েজ, নিউক্লিয়াস জিনিসটা কি? যে কোনো নিউক্লিক অ্যাসিডকে ধ্বংস করে। আগেও আমরা পড়েছিলাম, যখন আরএনএ এর পরে এজ থাকবে এই কথার অর্থ হচ্ছে এটা আরএনএ কে ধ্বংস করে। যদি ডিএনএ এর পর এজ থাকে এর কথার অর্থ হচ্ছে এটা ডিএনএ কে ধ্বংস করে। যদি প্রোটিয়েজ লেখা থাকে তো এটা প্রোটিনকে ধ্বংস করে। যদি লেখা থাকে নিউক্লিয়েজ, এই কথাটির অর্থ হচ্ছে এটা যে কোনো নিউক্লিওটাইডকে ধ্বংস করবে, হোক সেটা আরএনএ বা ডিএনএ। এবং আমাদের সেলে অর্থাৎ আমাদের কোষে এরকম প্রচুর এনজাইম থাকে যেগুলো আরএনএ বা ডিএনএ কে ধ্বংস করতে পারে। তা আরএনএ ন্যাচারালি
নিউক্লিয়াসে থাকে এবং নিউক্লিয়াসে এটা অনেকটাই সুরক্ষিত থাকে, কিন্তু ওকে যখন সাইটোপ্লাজমে আসতে হয়, যখন এইচএনআরএনএ তৈরি হয়ে সেটা সাইটোপ্লাজমে আসে, এর মাথায় একটি জিটিপি ক্যাপ বসানো হয়, যেটা অ্যাকচুয়ালি একে রক্ষা করে ধ্বংস হয়ে যাওয়ার থেকে, জিটিপিএস থেকে ধ্বংস হয়ে যাওয়ার থেকে। এবং আহ, এই জি ক্যাপটা মূলত কি করে, এই জি ক্যাপটা এই এমআরএনএটাকে রাইবোজোমের সাথে বাইন্ড হতেও সাহায্য করে। এবার এমআরএনএ জি ক্যাপের সাথে, জি ক্যাপের সাহায্যে রাইবোজোমের সাথে বাইন্ড করছে, এটা আমরা পরে পড়বো, ট্রান্সলেশনে পড়বো কিভাবে সেটা হয়, কেন সেটা হয়, তার প্রয়োজনীয়তাটা কি। কিন্তু এখনো অবধি আমরা শুধু এটুকু মনে রাখবো যে প্রথমে ইন্ট্রন স্প্লাইসিং হয়, আরএনএ স্প্লাইসিং হয়, এই কথা অর্থ ইন্ট্রন সরিয়ে দেয়। এবং দ্বিতীয় কাজ কি হয় না, জি ক্যাপ। এবং যখন জি ক্যাপ লেগে যায় তখন কি করা হয় না, এমআরএনএ 5' এর মাথায় একটি জি ক্যাপ, তখন 3' প্রান্তে অনেকগুলো এরকম করে করে অ্যাডেনিন যুক্ত হয়ে যায়। একে কি বলে, একে বলে পলি এ টেইল। এটা কি করে, প্রোটিন সংশ্লেষে সাহায্য কি করে করে সেটা আমরা পরে দেখব। এবং আরএনএ কে রক্ষা করে, এও আরএনএ কে রক্ষা করে। তো এই ছিল আহ এই তিনটে প্রসেসকে কি বলা হয়, এই তিনটে প্রসেসকে বলা হয় আরএনএ এডিটিং। ওকে, তো আমরা কি জানলাম, হ্যাঁ, যে আরএনএ পল টু প্রথমে যে তৈরি করে এইচএনআরএনএ, অর্থাৎ এখান থেকে যে এইচএনআরএনএটা তৈরি হলো, এর মধ্যে দুটো অংশ থাকে, ইন্ট্রন এবং এক্সন। ইন্ট্রন গুলোকে ইন্ট্রন এবং এক্সন, একে বলা হয় এইচএনআরএনএ। এই এইচএনআরএনএ কি করে, নিউক্লিয়াস থেকে প্রথমে সাইটোপ্লাজমে চলে আসে, এবং সাইটোপ্লাজমে চলে আসার পর প্রথমে কি হয়, আরএনএ স্প্লাইসিং। আরএনএ স্প্লাইসিং এ কি করে যে না, ইন্ট্রন গুলো যেগুলো অ্যাকচুয়ালি কোনো প্রোটিনের কোড বহন করছে না, সেগুলোকে সবার প্রথমে সরিয়ে দেওয়া হয়, যে যা তুই চলে যা, তুই কোনো প্রোটিন সংশ্লেষও করবি না, তোকে ভাগিয়ে দেওয়া হয়। তারপর কি করে না, জি ক্যাপ 5' প্রান্তে একটা জিটিপি এসে অ্যাড হয়, গুয়ানিন নিউক্লিওটাইড ট্রাইফসফেট। এবং এই ট্রাইফসফেটটা অ্যাড হওয়াতে কি হয়, একে এমআরএনএ কে কি করে, আহ আর রাইবোজোমের সাথে বাইন্ড করতে সাহায্য করে এবং একে অন্যান্য নিউক্লিয়াসের হাত থেকে রক্ষা করে। এবং তার পরের অংশ কি, পলিএটেইল। পলিএটেইল কি করে না, প্রোটিন সংশ্লেষে সাহায্য করে এবং আরএনএ কে রক্ষা করে। তো এখানে মনে রাখতে হবে যে নিউক্লিয়াসে যে আরএনএ পল টু যে এইচএন আরএনএ তৈরি করে, সেটা থেকে অ্যাকচুয়ালি এমআরএনএ তে আসতে গেলে আমাদেরকে তিনটে প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। একটা হচ্ছে আরএনএ স্প্লাইসিং, একটা হচ্ছে গিয়া 5' জি ক্যাপিং, এবং তারপরেরটা হচ্ছে 3' পলিএটেইল ফরমেশন। তো এই তিনটে যখন হয়ে যায় তখন এটাকে বলা হয় পূর্ণাঙ্গ বা আইডিয়াল এমআরএনএ। এবং এই তিনটে হওয়ার পরই কোনো একটা এমআরএনএ প্রোটিন সংশ্লেষে হেল্প করতে পারে। এবার এখানে বলে রাখা ভালো যে যখন এই ধরনের যে আরএনএ এডিটিং গুলো হয়ে থাকে, এগুলো মূলত ইউক্যারিওটিক কোষেই হয়। ইউ- ইউক্যারিওটিক ইউক্যারিওটিক সেলেই হয়ে থাকে, প্রোক্যারিওটিক সেলে এমনটা দেখা যায় না। তো আমরা প্রথমে যে 3 রকমের আরএনএ পড়েছিলাম, এর মধ্যে একটা ছিল এমআরএনএ, এই ছিল ওভারঅল এমআরএনএ নিয়ে যতটুকু এখনো পর্যন্ত জানা প্রয়োজন। এরপর কি আছে, এরপর আছে আমাদের আরআরএনএ। 2 নম্বর আমরা লিখি আর আরএনএ। আরআরএনএ কি করে, যে না, আরআরএনএ কাজটা অনেকটা আমরা এখান থেকে বুঝতে পারি যদি ভালো করে দেখো। আচ্ছা, আরআরএনএ প্রথমে কে সিনথেসাইজ করায়, আরআরএনএ। আরআরএনএ কি করে, যে না, আমরা আগেই বলেছি, আগের দিনই বলেছিলাম যে আরআরএনএ আরআরএনএ যেটা কাজ সেটা হচ্ছে কি, এটা রাইবোজোম বা রাইবোজোম বাংলায়, রাইবোজোম তৈরি করতে সাহায্য
করে। এবার আরএনএ কি দিয়ে তৈরি হয়? আরএনএ, এটা তো একটা ব্যাপার। 2 নম্বর কে তৈরি করে? আরএনএ পল ওয়ান। আরএনএ পল ওয়ান তৈরি করে এই আরএনএ পলি আর আরএনএ। এবার আর আরএনএ কি দিয়ে তৈরি? এবার আমরা জানি রাইবোজোম কি কি হয়, 2 রকমের হয়। একটা হচ্ছে গিয়ে প্রোক্যারিওটিকে কি পাওয়া যায়? প্রোক্যারিওটিকে পাওয়া যায় 80S, যেটা কিভাবে তৈরি হয়, সরি, প্রোক্যারিওটিকে পাওয়া যায় 70S, কি করে তৈরি হয়? 50S প্লাস 30S। এবং ইউক্যারিওটিকে পাওয়া যায় 80S, যেটা কি করে তৈরি হয়? 60S প্লাস 40S। এবার এই এস কি? এস হচ্ছে গিয়ে ভেদবার ধ্রুবক, কিন্তু এই যে সাব ইউনিট গুলো এক একটা আছে, এগুলো আসলে আর আর এন এ প্লাস প্রোটিন, আর আর এন এ প্লাস প্রোটিন। তো যতগুলো আমরা রাইবোজোমে জানি যে এর এক একটি অর্ধ একক এরকম ভাবে তৈরি, কিন্তু এখানে আমরা জানবো যে রাইবোজোম কিন্তু কোনো সেল অর্গানেলের মধ্যে এমন ভাবে তৈরি যে এটা অ্যাকচুয়ালি আরএনএ এবং প্রোটিন দিয়েই গঠিত। রাইবোজোমে কেবলমাত্র দুটো উপাদান থাকে, এক আরএনএ, দুটো 2 নম্বর প্রোটিন। এই ছিল হচ্ছে গিয়ে রাইবোজোমের ওভারঅল ইতিহাস। কিন্তু যদি আমরা মডার্ন ক্লাসিফিকেশন দেখি তাহলে দেখব যে প্রোক্যারিওটিক কোষে কি বললাম, যে হ্যাঁ 30S সাব ইউনিট এবং 50S সাব ইউনিট, এই অবধি আমরা জানতাম। আজকে আমরা জানবো যে না, এই 30S সাব ইউনিট কি দিয়ে তৈরি হয়? একটি 16S আরএনএ এবং 21 প্রোটিন, 21টি প্রোটিন এবং 16S আরএনএ দিয়ে তৈরি হয় 30S সাব ইউনিট, অর্থাৎ এই ছোট্ট সাব ইউনিটটা। এবং 50S টা কি দিয়ে তৈরি হয়? যে না, 50S টাতে তিনটে জিনিস থাকে, 23S আরআরএনএ, 5S আরআরএনএ এবং 34 প্রোটিন। ইউক্যারিওটিক সেলে অনেকটা আলাদা, কিছুটা আলাদা, যেমন 16S টা এখানে 18S হয়ে গেছে, এবং 60S টা এখানে 23S টা 28S, 5S টা 5.8S, একটি আবার 5S এবং 50টা প্রোটিন। এই ছিল ওভারঅল আর আরএনএ। আর আরএনএ সম্পর্কে অ্যাকচুয়ালি এখনো প্রচুর রিসার্চ হয়ে চলেছে এবং প্রতি মুহূর্তে আমরা নতুন নতুন তথ্য জানতে পারছি। কিন্তু এখনকার জানার মতো শুধু এটুকুই জানবে যে এই ডায়াগ্রামটা, অর্থাৎ যে প্রত্যেকটি ছোট ছোট সাব ইউনিট, যেটা এতদিন জানতাম যে 30S এবং 50S, এই 30S এবং 50S নিজেরা আবার কিরকম ভাবে তৈরি হয় সেটা আমরা এতদিন জানতাম না, আজকে আমরা জানলাম 23S 5S এরকম ভাবে আরো ধীরে ধীরে তৈরি হয়। এগুলো অনেকটা মনে রাখার জিনিস। কিন্তু একটু যেটা সব থেকে ইম্পর্টেন্ট রাইবোজোমের ক্ষেত্রে, যে এটা ভুলে যাওয়া উচিত না যে রাইবোজোম একটা এমন সেল অর্গানেল যার চারিদিকে কোনো রকমের কোনো কোষ পর্দা বা একক পর্দা থাকে না, এবং রাইবোজোম শুধুমাত্র আরআরএনএ এবং প্রোটিন দিয়েই তৈরি হয়। বারবার এই কথাটাতে ফোকাস করা হচ্ছে, তো মনে রাখবে রাইবোজোম সবসময় আরআরএনএ এবং প্রোটিন দিয়েই তৈরি হয়। এই ছিল আমাদের আরআরএনএ। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে টিআরএনএ। একে টিআরএনএ কি বলে? না, ট্রান্সফার আরএনএ। তো টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ দেখতে কেমন হয়? অনেকটা এরকম, বুঝতে পারলেন? টিআরএনএ, আরআরএনএ, এমআরএনএ, এই জিনিসগুলোকে নিয়ে আমরা কেন এত ডিসকাস করছি? যে না, ট্রান্সক্রিপশন হওয়ার পরে ট্রান্সলেশন যখন আমরা করব, যেখানে আরএনএ থেকে প্রোটিন কিভাবে তৈরি হয় সেটা নিয়ে আমরা ডিসকাশন করব বা আলোচনা করব, তখন কিন্তু আমাদের এটা অবশ্যই জানা প্রয়োজন অ্যাকচুয়ালি, যে সেটা কিন্তু অবশ্যই জানা প্রয়োজন যে কিভাবে এই ট্রান্সলেশন প্রক্রিয়াটা হয়, এবং ট্রান্সলেশন প্রক্রিয়ায় যেভাবে প্রোটিন তৈরি হয় তাতে কিন্তু রাইবোজোম এবং টিআরএনএ এবং এমআরএনএ, এই 3 প্রকারের আরএনএ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে।
এই টিআরএনএ, আরআরএনএ এবং এমআরএনএ, এই তিনটি আলাদা আলাদা আরএনএ কে একটু গাঠনিক ভাবে যদি আমরা দেখে নিই, তাহলে হয়তো পরবর্তী সময় যখন আমরা ট্রান্সলেশন করব, যখন আমরা জেনেটিক কোড পড়ব, তখন আমাদের বুঝতে কিছুটা সুবিধা হবে। এবং ওভারঅল যখন ট্রান্সলেশন শেষ হবে, তখন আমরা খুব সহজেই বুঝতে পারবো যে এক একটি আরএনএ পার্টিকুলারলি কোন স্টেজে কি কাজ করে, যার জন্য আমাদের দেহে প্রোটিন সংশ্লেষ হয়। তো সেটা যদি দেখি, তাহলে আমরা দেখব যে টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, তো টিআরএনএ বা ট্রান্সফার টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ, তো একে টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ কেন বলে? এই টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ বলার একটা অন্যতম কারণ হচ্ছে ফ্রান্সিস ক্রিক। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে অ্যামাইনো অ্যাসিড কি? অ্যামাইনো অ্যাসিড হচ্ছে প্রোটিনের ইউনিট, গঠনগত এবং কার্যগত ইউনিট হচ্ছে গিয়ে অ্যামাইনো অ্যাসিড। তো তিনি বলেছিলেন যে অ্যামাইনো অ্যাসিড গুলিকে রাইবোজোমে নিয়ে যাওয়ার জন্য কোনো অ্যাডাপ্টার থাকে। তো তিনি তখন বলতে পারে, তিনি মানে ফ্রান্সিস ক্রিক এটা বলেছিলেন যে রাইবোজোমে যে প্রোটিন সিনথেসিস হয় সেটা আমরা পরে পড়বো, এখনকার মধ্যে জেনে নিই যে রাইবোজোমে প্রোটিন সিনথেসিস হয়। তো রাইবোজোমে যখন প্রোটিন সিনথেসিস হয়, এই যে অ্যামাইনো অ্যাসিড গুলো থাকে, এই অ্যামাইনো অ্যাসিড গুলোকে রাইবোজোমে তো নিয়ে যেতে হবে, তবে না ধীরে 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 প্রোটিন তৈরি হবে। তো এই রাইবোজোম গুলোকে অ্যামা এই অ্যামাইনো অ্যাসিড গুলোকে রাইবোজোমে নিয়ে যাওয়ার জন্য একটা কোনো মিডিয়েটর বা অ্যাডাপ্টারের প্রয়োজন। তো ফ্রান্সিস ক্রিক বলেছিলেন যে প্রত্যেকটি কোষে অবশ্যই কিছু একটা জিনিস থাকবে যেটা অ্যামাইনো অ্যাসিড গুলোকে বহন করে নিয়ে রাইবোজোমে নিয়ে যায়। তো পরবর্তীকালে জানা যায় যে আহ, যে জিনিসটা এই অ্যামাইনো অ্যাসিড গুলোকে আর এর রাইবোজোমে নিয়ে যাচ্ছে, সেগুলো হচ্ছে এক রকমের আরএনএ। এবং রাইবোজোম গুলোকে, অ্যামাইনো অ্যাসিড গুলোকে ফ্রি কন্ডিশনে রাইবোজোমে ট্রান্সফার করে বলেই একে টিআরএনএ বলা হয়। তো ফ্রান্সিস ক্রিক অনেকদিন আগে হাইপোথিসিস করেছিলেন যে হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিড গুলোকে কোনো একটা কিছু নিয়ে যায়, তারপর রাইবোজোমে সেটা থেকে প্রোটিন সিনথেসিস হয়। পরবর্তীকালে সায়েন্টিস্টরা বলেন যে হ্যাঁ, অ্যামাইনো অ্যাসিড গুলোকে রাইবোজোমে সত্যিই নিয়ে যাওয়া হয়, এবং সেই নিয়ে যাওয়ার কাজটা কে করে না, এক রকমের আরএনএ সেই কাজটা করে। এবং এক রকমের আরএনএ সেই কাজটা করে। এবং পরবর্তীকালে দেখা যায় যে এই আরএনএ গুলোর স্ট্রাকচার যখন আবিষ্কার হয়, তখন এগুলোকে টিআরএনএ বা ট্রান্সফার আরএনএ বলা হয়। তো ট্রান্সফার আরএনএ দেখতে কিরকম হয়? ট্রান্সফার আরএনএ দেখতে হয় অনেকটা এরকম। এবং এই স্ট্রাকচারটাকে কি বলে কেউ জানো না হয়তো? এটাকে বলে যে ক্লোভাল লিফ মডেল। ওকে, তো এটাকে বলা হয় ক্লোভাল লিফ মডেল। এবার এই টিআরএনএটা এই ক্লোভাল লিফ মডেলের জন্য এটাকে সরি ক্লোভাল লিফ মডেলের চারটে পার্ট আমরা পাই। তার মধ্যে একটা হচ্ছে কি, যেটাকে এখানে বলা আছে ডি লুপ, এটাকে অনেক সময় ডাই হাইড্রো ইউরিডিন আর্ম বা ডি বাহু, যদি কেউ মনে বলে এই ডি শব্দটির উৎপত্তি কোথা থেকে, এই কথাটির উৎপত্তি হচ্ছে ডি ডাই হাইড্রো ইউরিডিন, এই শব্দটির থেকে। এবং এটাকে কেন ডি বলা হয়, কারণ এই যে লুপটা দেখা যাচ্ছে, মনে রাখতে হবে এটা কিন্তু একটাই আরএনএ, এটা ডাবল হেলিকা। এটা এরকম হাইড্রোজেন বন্ড তৈরি করছে, কারণ এরা একে অপরের কাছাকাছি আছে, তাই হাইড্রোজেন বন্ড তৈরি করতে সাহায্য হচ্ছে। এটা কিন্তু আসলে একটাই তন্তু। যেমন এই 5' থেকে শুরু হয়ে এই অবধি গিয়ে এরকম এরকম বেঁকে চুড়ে এতবার ঘুরে ফিরে ফির একদম কাছে। তো এটা কিন্তু একতন্ত্রী, এখানে কিন্তু কোনো দুটো আলাদা আলাদা তন্তু নেই, একটা তন্তুই নিজের চারিদিকে নিজের মধ্যে ঘুরছে, এর জন্য সবসময় আরএনএ একতন্ত্রী হয়। যাই হোক,
তো এটাকে দ্বিবাহু বলে। ডাইহাইড্রো ইউরিডিন কি? ডাইহাইড্রো ইউরিডিন আর কিছুই নয়, এটা একটা মডিফাইড নিউক্লিয়াস বেস। আমরা যেরকম ATGC পড়েছিলাম, এর মধ্যে আহ, এর মধ্যে সরি, যে থাইমিনটা থাকে, থাইমিনটা আরএনএ তে ইউ হয়ে যায়, এবং এই ইউটা একটু মডিফাই হয়ে তৈরি হয়ে যায় DU, অর্থাৎ ডাইহাইড্রো ইউরিডিন। তো যদি বলা হয় যে এটাকে ডিলুপ কেন বলে, বলতে হবে যে এটাকে ডিলুপ এর জন্য বলে কারণ এখানে ডাইহাইড্রো ইউরিডিন পাওয়া যায়। এই ডাইহাইড্রো ইউরিডিনটা কি না, ইউরিডিনটা একটু মডিফাইড হয়ে অ্যাকচুয়ালি এখানে থাকে। তো এটা অতটা ইম্পর্টেন্ট নয়, আমরা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে ডি লুপের কাজটা কি। ডি লুপের কাজটা কি? ডি লুপের কাজটা হচ্ছে টিআরএনএ কে এনজাইমের সাথে, এনজাইম লিখবো না, টিআরএনএ কে উৎসেচক। কোন উৎসেচক? অ্যামিনো অ্যাসাইল ট্রান্সফারেজ। টি টিআরএনএ কে একটা উৎসেচক, যে উৎসেচকের নাম হচ্ছে অ্যামিনো অ্যাসিড ট্রান্সফারেজ। তোমাদের যদি এখানে একটু বোঝার অসুবিধা হচ্ছে তাহলে আমি বলবো যে অতটা কোনো সমস্যা নেই। এই উৎসেচক গুলোর নাম আমরা পরে আরো অনেকবার করে পড়বো, এবং এই উৎসেচক গুলো অ্যাকচুয়ালি কি করে ট্রান্সলেশনে আমরা সমস্তটুকুই দেখবো। তো আজকের ক্লাস আমি শুধু এটুকুই বলবো যে একটু হোল্ড করো, কিন্তু যেদিন আমরা ট্রান্সলেশন করব সেদিন প্রায় সমস্তটাই ধীরে ধীরে ক্লিয়ার হয়ে যাবে যে সমস্যাটা কোথায় এবং কেন এগুলোকে নিয়ে আমরা এত ডিসকাস করেছি। তো এটা বলছে টিআরএনএ কে উৎসেচক অ্যামাইনো অ্যাসাইড ট্রান্সফারে এর সাথে যুক্ত করে। এটা হচ্ছে গিয়ে ডি ডিআরএম এর কাজ, যে টিআরএনএ কে কোনো একটি উৎসেচকের সাথে তৈরি করতে সাহায্য করে। এরপর কি আসবে? এরপর আসে হচ্ছে গিয়ে টি লুপ। টি লুপ কেন বলে? এর অ্যাকচুয়াল নাম হচ্ছে টি সাই সি লুপ। এবার আমরা কি জানতাম, এবার একটা আমরা ব্যতিক্রম পড়ব। ব্যতিক্রম কি? টিআরএনএ তে টি লুপে থাইমিন উপস্থিত। এই কথাটির অর্থ হলো যে আমরা এতদিন ধরে যে পড়ছিলাম যে আরএনএ তে থাইমিন থাকে না, আরএনএ তে থায়ামিন থাকে না, কিন্তু এখানে কিন্তু মনে রাখতে হবে যে যখন টিআরএনএ তৈরি হয়, সেটা হওয়ার পর যেমন আমরা এমআরএনএ তে অনেক রকমের এডিটিং দেখছিলাম, টিআরএনএ তেও টুকটাক এরকম এডিটিং হয়, সেটা এখনো অনেকটাই আহ দুর্বোধ্য, কিন্তু সেটা এখনো অনেকটাই দুর্বোধ্য, কিন্তু তবুও যেটা মনে রাখতে হবে যে টি সাই সি এই লুপে থায়ামিন থাকে। আরএনএ তে ন্যাচারালি থাইমিন থাকে না, তার বদলে টি এর বদলে ইউ থাকে, ইউরিডিন থাকে, থায়ামিনের বদলে ইউরাসিল থাকে। কিন্তু আমরা এখানে কি দেখছি যে না, টি লুপে থাইমিন থাকে, এবং থাইমিন থাকার জন্য একে কি বলা হয়, টি লুপ। এটা কি করে? এটা না, এটা টিআরএনএ কে রাইবোজোমে যুক্ত হতে সাহায্য করে। এই গেল তোমার টি সাইসি বা টি লুপ। এরপর কি আছে? এরপর আছে একটা অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচমেন্ট সাইট 3 এখানে মনে রাখতে হবে, এখানে সব সময় CCA এই সিকোয়েন্সটাই পাওয়া যায়। ওকে, তো অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচমেন্ট সাইট কি করে? নামই বলছে যে অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত করে। তো আমরা কি বলছিলাম যে হ্যাঁ, টিআরএনএটা কোথাও একটা সেলের মধ্যে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত হয়, এবং বিভিন্ন রকম অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত হয়ে সে অ্যামাইনো অ্যাসিড গুলোকে ধীরে ধীরে রাইবোজোমের মধ্যে নিয়ে আসে। ওকে, তো এটা ছিল হচ্ছে কি অ্যামাইনো কি বলে, অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচমেন্ট টিআরএন এর কাজ। এবং অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচমেন্ট সাইটে কি হয়, অ্যাকচুয়ালি অ্যামাইনো অ্যাসিড গিয়ে বাইন্ড করে। এরপর একটা আছে অ্যান্টিকোডন এবং কোডন। এবার অ্যান্টিকোডন কি,
কোডন কি, সেগুলো আমরা পরে আলোচনা করব। শুধু এইটুকুটা মনে রাখবো যে অ্যান্টিকোডন পার্টটা, অ্যান্টিকোডন টিআরএনএ তে উপস্থিত। তা মনে রাখতে হবে অ্যান্টিকোডন টিআরএনএ তে থাকে, অপরদিকে কোডন কোথায় থাকে? এমআরএনএ তে। তো এটাকে ফ্রান্সিস ক্রিক অ্যাডাপ্টার কেন বলেছিল? এটা একে অপরের অনেকের সাথে যুক্ত হতে পারে। এবার অ্যাডাপ্টার কাকে বলে? যদি কারো বাড়িতে যখন ল্যাপটপ থাকে, তখন আমরা কি করি, একটা ডাটা কেবলের সাথে মোবাইলটার সাথে কম্পিউটারটাকে অ্যাড করে দিই। ওকে, তারপর আমরা মোবাইলের বিভিন্ন ডেটা ল্যাপটপে নিতে পারি, বা ল্যাপটপের বিভিন্ন ডেটা মোবাইলে নিতে পারি। বা ধরো আমরা যেরকম পেন ড্রাইভ ইউজ করি, এগুলোকে আমরা কেন ইউজ করি? এগুলো হচ্ছে বিভিন্ন রকমের অ্যাডাপ্টার। অর্থাৎ এটা একসাথে দুটো জিনিসের সাথে যুক্ত হতে পারে। যদি আমরা ডাটা কেবলের কথা বলি, এটা একসাথে একই সঙ্গে এটা ল্যাপটপের সাথেও যুক্ত থাকতে পারে, একসাথে এটা মোবাইলের সাথেও যুক্ত থাকতে পারে। তার টিআরএনএ, যেটাকে ফ্রান্সিস ক্রিক অ্যাডাপ্টার বলেছিল, এটাকে কেন অ্যাডাপ্টার বলা হয়? কারণ এটা একসাথে চারটে জিনিসের সাথে যুক্ত থাকতে পারে। তার মধ্যে একটা হচ্ছে ডি লুপ, দ্য ডাইহাইড্রো ইউরিডিন লুপ, যেটাকে আমরা ডি বাহু বলি। সেই ডি বাহুটা কোথায় যুক্ত থাকে? অ্যামাইনো অ্যাসাইল ট্রান্সফারেজ। অ্যামাইনো অ্যাসাইল ট্রান্সফারেজ কি জিনিস, কি উৎসেচক, সেটা আমরা যেদিন ট্রান্সলেশন করব সেদিন ডিসকাস করব। আজকে আমরা শুধু এটুকুই জানবো যে টিআরএনএ তে যে ডাইহাইড্রো ইউরিডিন বলে যে লুপটা আছে, সেটা কি করে, যে না, সেটা টিআরএনএ কে অ্যামাইনো অ্যাসাইল ট্রান্সফারেজের সাথে যুক্ত হতে সাহায্য করে। এরপর কি আছে? টি লুপ বা টি সাই সি লুপ। টি লুপটা কি করে, যে না, টি লুপটা এই টিআরএনএটাকে কোথায় যুক্ত হতে সাহায্য করে? রাইবোজোমের সাথে। তো দেখো, একই সাথে এটা অ্যামাইনো অ্যাসিড ট্রান্সফারেজ নামে এনজাইমের সাথেও যুক্ত, একই সাথে এটা রাইবোজোমের সাথেও যুক্ত। এর মধ্যে একটা থাকে অ্যামাইনো অ্যাসিড অ্যাটাচমেন্ট সাইট, সেটা কি করে, অ্যামাইনো অ্যাসিডের সাথে যুক্ত হয়। এবং অপর একদিকে অ্যান্টিকোডন এবং কোডন, এরা কি করে, অ্যান্টিকোডন টিআরএনএ তে থাকে, মনে রাখতে হবে, এবং কোডন এমআরএনএ তে থাকে। এবং এর জন্যই টিআরএনএ কি করে, এমআরএনএ এর সাথে যুক্ত হয়। তার জন্য এই টিআরএনএ স্ট্রাকচারের সব থেকে মেইন কথা হলো যেটা, সেটা হচ্ছে যে এই মডেলটাকে বলা হয় ক্লোভার লিপ মডেল। টিআরএনএ কে কেন ট্রান্সফার আরএনএ বলা হয়? কারণ এটা প্রোটিন নিয়ে গিয়ে রাইবোজোমে, সরি, অ্যামাইনো অ্যাসিডকে বহন করে রাইবোজোমে নিয়ে যায়। এবং এর মধ্যে কোডন এবং অ্যান্টিকোডন বলে দুটো জিনিস থাকে। অ্যান্টিকোডনটা মনে রাখতে হবে টিআরএনএ তে থাকে, এবং অপরদিকে কোডনটা এমআরএনএ তে থাকে। তো এই ছিল ওভারঅল তিন রকমের আমাদের আরএনএ। এমআরএনএ, এটা প্রোটিন সংশ্লেষে সাহায্য করে। আরআরএনএ, যেটা কি করতে সাহায্য করে, না, রাইবোজোম তৈরি করতে সাহায্য করে। এবং ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ, টিআরএনএ কি করে, না, টিআরএনএ আমাদের কি করতে সাহায্য করে? টিআরএনএ অ্যামাইনো অ্যাসিডকে রাইবোজোমে নিয়ে যায়, এবং সেখানে অ্যামাইনো অ্যাসিড গুলোকে পর 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 একসাথে রেখে প্রোটিন সিনথেসিস করা হয়। তো এই ছিল তিন রকমের আরএনএ। হুম। এর পরের যেটা কনসেপ্ট, সেটা হচ্ছে কি জেনেটিক কোড। এবার জেনেটিক কোডের কনসেপ্টটা একটু কঠিন, তাই একটু আমরা হোল্ড করব, বা একটু আমরা বাইরে বাইরে ডিসকাশন করব, অতটা ডিপে আমরা যাব না যে জেনেটিক কোডটা কি। তো জেনেটিক কোডটা হচ্ছে এই, যে সাপোজ একটা প্রোটিন আছে, জেনেটিক কোড। তো জেনেটিক কোডটা কি জিনিস? জেনেটিক কোডটা হচ্ছে যে, আমি কি বলেছিলাম যে ডিএনএ প্রথম সেন্ট্রাল ডগমাতে কি ছিল? প্রথমে ডিএনএ, ডিএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে আরএনএ, আরএনএ থেকে ট্রান্সক্রিপশনের মাধ্যমে কি তৈরি, ট্রান্সলেশনের মাধ্যমে কি তৈরি হয়? প্রোটিন। এবং প্রোটিন কি দিয়ে তৈরি? যে না, প্রোটিন বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। ধরা যাক এই ইয়েটির নাম কি, গ্লাইসিন। ধরা যাক এটা একটা প্রোটিন, সামনে NH2 থাকবে, তারপর একটা ভ্যালিন, তারপর একটা লাইসিন, তারপর একটা প্রোলিন। ধরা যাক এরকম 1, 2,
তিন, চার, চার চারটে অ্যামাইনো অ্যাসিড আছে। তো এবার সায়েন্টিস্টরা ভাবলো, আচ্ছা, ডিএনএ তেই যদি সমস্ত রকমের ইনফরমেশন থাকে, তাহলে নিশ্চয়ই ডিএনএ এর কোনো একটা ডিএনএ বেসিক্যালি কি এরকম ভাবে থাকে, এ টি জি সি ই এ, সরি কি বলছি, এ টি জি সি এ টি, সবসময় চারটে বেস দিয়ে লেখা হয়। তো সায়েন্টিস্টরা অনেক কিছু করে দেখতে পারলেন যে ডিএনএ এর ডিএনএ তে তিনটি পর পর নাইট্রোজেন বেস একটি জেনেটিক কোড তৈরি করে। ডিএনএ কে পরপর তিনটি এন বেসে জেনেটিক কোড, ডিএনএ তে তিনটি পরপর এন বেসে একটি জেনেটিক কোড তৈরি করে। একটা মিনিট। ডিএনএ তে পরপর তিনটি এন বেস একটি জেনেটিক কোড তৈরি করে। অর্থাৎ ধরা যাক এ এরকম দেওয়া আছে কোনো একটি জায়গায়, ইউ ইউ ইউ, এটা একটা ডিএনএ 5 ড্যাশ, সরি ইউ ইউ কেন লিখছি, এ এ এ, এবং 3 ড্যাশ টু 5 ড্যাশ টি টি